দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন এখন পর্যন্ত ইরান যুদ্ধে বাংলাদেশের 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 14 জন হয়েছেন আহত, একজনের মরদেহ এর মধ্যে দেশে আনা হয়েছে, আর বাকিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের জন্য লাইন ধরছেন গাড়ির চালক এবং মালিকরা। এই দুই ধরনের সংকটের মুখে বাংলাদেশের মানুষ ইরান যুদ্ধ নিয়ে এটি আরও বাড়বে কিনা এবং ইরানের নতুন নেতা নিয়োগ দেওয়া হয়েছে মোজতবা খামেনিকে। ট্রাম্প যেটিকে মোটেও ভালো চোখে দেখেননি বা দেখছেন না, সে তেমন মন্তব্য তিনি জানিয়েছেন। পৃথিবীর উপর তেলের যে সংকটের মুখে আছে তার সমাধান হবে কিনা, এবং এদিকে খামেনি পুত্র মোজতবা খামেনি কি যুদ্ধ মোকাবেলায় সফল হবেন, এইসব প্রশ্নের উত্তর আজকে খুঁজব বার্তা কক্ষে। আমন্ত্রণ জানিয়েছি রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক মুজাহিদুল ইসলামকে, আর আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, প্রথমে যেটি বলছিলাম যে ইরান যুদ্ধে এখন পর্যন্ত 4 জনকে হারিয়েছি আমরা বাংলাদেশের, এবং 14 জন আহত হয়েছেন। আমরা এর মধ্যে একজনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে, যিনি মৌলভীবাজারের একজন মানুষ, আহমেদ আলী তার নাম। 35 বছর ধরে তিনি দুবাইতে ছিলেন। আজকে তিনি ফিরলেন এবং তার মরদেহ ফিরল। নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু বাস্তবতাটা আসলে কি? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা থাকেন শ্রমিক হিসেবে বা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, এই সংখ্যা কি আসলে 14 জন, নাকি এটা আরো বেশি হতে পারে, এবং এটা তাদের জন্য আসলে কতটা ঝুঁকিপূর্ণ, তাদের করণীয়টা কি যারা কাজ করছেন? জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আসলেই আমাদের বাংলাদেশের যে 4 ভাই নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, বিশেষ করে যারা নিহত হয়েছেন তাদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। তাদের পরিবারবর্গকে আমি শোক এবং সমবেদনা জানাচ্ছি। কিন্তু শোক সমবেদনা এটি একটি শব্দ, এই শব্দ দিয়ে তাদের আসলে দুঃখের কোনো অবসান হবে না। একজন মানুষের মৃত্যু মানে অন্তত 5 থেকে 7 জন তার পরিবারের সদস্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরো অনেক মানুষ। এবং রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমরা বাংলাদেশের সব মানুষই এই ঘটনায় শোকাহত। এখন এই যে যারা নিহত হলেন বাংলাদেশের মানুষ, এদের কিন্তু কোনো অপরাধ ছিল না, এবং প্রকৃত অর্থে যে ক্রস ফায়ার যাকে বলে, তারা আসলে ক্রস ফায়ারে পড়ে মারা গেলেন। যুদ্ধ হচ্ছে, অন্যায় একটা যুদ্ধ ইরানের উপরে চাপিয়ে দিয়েছে ইরান এবং আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল। সেই যুদ্ধের ক্রস ফায়ারে পড়েই মানুষগুলো মারা যাচ্ছেন, এবং দুঃখজনকভাবে মৃত্যুগুলো হচ্ছে মূলত ইরানের আক্রমণের শিকার হয়ে। ইরান যখন আক্রান্ত হচ্ছে তখন ইরান পাল্টা আঘাত হানছে। সেই আঘাতে এই নিরীহ মানুষগুলো যারা তাদের সন্তানদের, তাদের পরিবারের লোকদের দুমুঠো অন্নের যোগান দিতে বিদেশে গিয়েছিলেন, এবং এরাই আমাদের বাংলাদেশের রেমিটেন্সের একটা বড় যোগানদাতা। তো এটি দুঃখজনক। আর আপনি সংখ্যার যে কথা বললেন 14 জন কিনা, এটি আসলে আমাদের দেশ যেরকম অনেকটাই গণমাধ্যমের জন্য উন্মুক্ত, এই ধরনের খবর আমরা দ্রুত পেয়ে যাই, কিন্তু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে অনেক খবরই চেপে রাখা হয়। সেক্ষেত্রে তারা কি এই নিহতের সংখ্যা আরো বেশি কিনা, সেই সংখ্যাটিকে তারা গোপন করছে কিনা, এটি আমরা আসলে এখানে বসে বুঝতে পারবো না। তবে আমরা আশা করছি যে হতাহতের সংখ্যাটা যেন এখানেই থাকে, আর যেন কোনো বাংলাদেশির মৃত্যু না হয়। আমি একটু এভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে তো বাংলাদেশের অনেক মানুষ যান, তাদের সংখ্যা কম না, কিন্তু বিশেষ করে কাতার, আরব আমিরাত, ইরানেও যায়, তাই তো? এবং অন্যান্য দেশগুলো তো আছে বিভিন্ন পেশা। এখন তারা যদি আহত হন কোনো কারণে হামলায়, তাহলে এখন যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাহলে তাদের চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি ওখানে? আপনি দীর্ঘদিন ছিলেন, সেখানকার পরিস্থিতিটা আসলে কেমন হয়? আরেকটা হচ্ছে যারা নিহত হন তাদের ক্ষেত্রে ব্যবস্থাটা কিভাবে হয়? সরকারি বা ওই প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ কেমন থাকে, যে প্রতিষ্ঠানে তারা নিয়োগ নিয়ে যান? এটি হচ্ছে যে আহত হলে চিকিৎসার সুব্যবস্থা এটি আছে। আমি ইরানে ছিলাম, আপনি বলেছেন যে ইরানেও অনেক বাংলাদেশী যায়। আসলে বাংলাদেশীরা ইরানে অনেক আগে অনেক সংখ্যায় তাদের বেশি ছিল। কিন্তু এখন ঠিক শ্রম বাজারের উদ্দেশ্যে ইরানে কেউ যায় না। ইরান হয়ে অনেকে ইউরোপ, আমেরিকার দিকে যাওয়ার চেষ্টা করে। সেই ফাঁকে অনেক সময় ইরানে কিছুদিন অবস্থান করে, ওই সময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে বিভিন্ন জায়গায়, কাতার, দুবাই, বাহরাইন এই সমস্ত দেশে বেশি থাকে।
এবং সেই সমস্ত দেশে আমি যতদূর জানি, আমি ওইসব দেশে থাকিনি, কখনো কানেক্টিং ফ্লাইটের জন্য ওইসব দেশে গিয়েছি, কিন্তু ওখানে আমি যতদূর জেনেছি যে ওখানে চিকিৎসার সুবন্দোবস্ত আছে। হুম, যে কোনো শ্রমিক আহত হন বা তিনি আ কোনো রোগে ভোগেন, কোনো হুম, অসুস্থতায় ভোগেন, তখন তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা উনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন, তারাই সেই ব্যবস্থাটা করে। আর যদি কেউ নিহত হন, অনেক সময় শ্রমিক তার কর্মস্থলে মারা যেত। হুম, তখন ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এম্বাসি, বাংলাদেশ এম্বাসির সঙ্গে যোগাযোগ করে এম্বাসি এবং এই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তাদের মরদেহটা দেশে ফেরানোর ফেরানো। ব্যবস্থা করত। কিন্তু এখন এই যুদ্ধ পরিস্থিতিতে সেই প্রতিষ্ঠানগুলো এখন ফাংশন করছে কিনা, হুম, সেই প্রতিষ্ঠানগুলো আসলেই তার শ্রমিকদের প্রতি কতটা উদার, কতটা সহযোগী, সেটির উপর অনেক কিছু নির্ভর করছে। আর বাংলাদেশ দূতাবাসও এখন কতটুকু এগিয়ে আসছে তার উপরেও নির্ভর করছে। তবে একটি লাশ এই মানে যখন ফ্লাইট ক্যানসেল হয়ে যাচ্ছে একের পর এক এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমা যখন অনিরাপদ, তার মধ্যেও যখন আমাদের মৌলভীবাজারের এই ভাইয়ের লাশ হুম, এসেছে, হুম। তখন বোঝা যায় যে দূতাবাস বলেন বা ওই প্রতিষ্ঠান বলেন, এদের একটা সহযোগিতা ছিল এবং তারা সহযোগিতা করছে। হ্যাঁ, সেটি বলা হয়েছে এবং আজকে আমরা দেখলাম আরিফুল হক চৌধুরী যিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তিনি একটা বক্তব্য দিয়েছেন। যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে অবশ্যই আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ সরকারের তরফ থেকে সাধ্যমত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর্থিক সহযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এটি বলেছেন। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি করেন সাধারণত মানে যুদ্ধ পরিস্থিতির বাইরের অন্য সময়গুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাদের? বিশেষ করে আর্থিক ক্ষতি এটিতে আসলে মৃত্যু তো আর্থিক ক্ষতি দিয়ে পূরণ করা যায় না। তারপরে সেই চেষ্টা তাদের মধ্যে থাকে কিনা এবং এই সময় আসলে পাওয়া যাবে বলে আপনি মনে করেন কিনা? এই বিষয়ে আমি সরাসরি মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরিস্থিতি ডাইরেক্ট জানি না। তবে আমি ইরানে যেটি দেখেছি সেটি বলে আমি একটু তুলনা হুম, করি। হুম, ইরানে যেটি দেখেছি সেটি হচ্ছে যে ইরানে আপনি যেকোনো প্রতিষ্ঠানেই চাকরি করেন না কেন, কাজ করেন না কেন, এমনকি একেবারেই আ নির্মাণ শ্রমিক। হুম, নির্মাণ শ্রমিক যখন কাজে যোগ দেয়, দেয়ার সঙ্গে, সঙ্গে তার নামে একটি বীমা তৈরি হয়। তার হুম। নিরাপত্তার বীমা এবং তার চিকিৎসার বীমা। এটা কি এই মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতেই এটি নাকি আমি মনে করছি যে ইরানে যখন আছে, আমি আশা করছি ঐসব না দেশে আচ্ছা। আছে। আমি হুম, আশা করছি। হুম, এই বীমাটার অর্থ হচ্ছে সে যদি এই প্রতিষ্ঠানে ৫ ধরুন এই প্রতিষ্ঠানে ৫ বছর কাজ করেছে, এই বীমার তার বেতন থেকে কিছু টাকা কেটে এই বীমায় জমা দেয়া হয়েছে। আচ্ছা, এরপরে সে যদি তার প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানেই থাকে তো ভালো। নতুন প্রতিষ্ঠানে গেলে এই ৫ বছর তার এড হচ্ছে। আচ্ছা। অর্থাৎ ২৫ বছর বা ৩০ বছর মেয়াদি যে বীমা সিস্টেমের মধ্যে হুম, সে থাকছে এবং এর মাঝখানে যদি তার বীমার মেয়াদটা হচ্ছে ২৫ বছর। সে যদি মাঝখানে কোথাও মারা যায় বা আহত হয় বা কোনো ক্ষতির শিকার হয়, তখন ওই বীমা প্রতিষ্ঠান তাকে ক্ষতিপূরণ দেয়। সরকারের হুম, পক্ষ থেকে দিতে হয় না, এটি বীমা প্রতিষ্ঠান দেয়। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যেহেতু অনেক উন্নত এবং তারা দাবি করে তাদের সমস্ত ব্যবস্থা আধুনিক, হুম, সেহেতু আমি আশা করছি যে ঐসব প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তারা এই ক্ষতিপূরণ দেবেন এবং ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসবেন। আর আমার দৃষ্টিতে বাংলাদেশ সরকার যেহেতু বারবার গর্ব করে বলে যে, আমি হুম, জনশক্তি রপ্তানি করছি এবং এই রেমিট্যান্স উৎস হুম, তারা। আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা প্রবাসী শ্রমিক বলেন, রেমিট্যান্স যারা আয় করে তাদের প্রত্যেকের ডেটা থাকা উচিত এবং তাদের প্রত্যেকের জন্য এরকম বীমার ব্যবস্থা করা উচিত যে কোনো কারণে যদি তারা ধরেন একজন ৩৭ বছর ছিলেন, তার আর্থিক অবস্থা ভালো আমরা ধরে নিচ্ছি। হুম, কিন্তু যদি কেউ ৩৭ মাস আগে গিয়ে থাকেন এবং তিনি একটা ৪-৫ লাখ টাকা লোন করে ওখানে গিয়ে হুম। থাকেন, সেই লোনটা এখনো ফেরত দিতে পারেননি। তার পরিবারটা অসহায় হয়ে গেছে। তাহলে সরকার যদি এই লোকটার পাশে না দাঁড়ায়, তখন কি হবে? তার মানে আমাদের বাংলাদেশ সরকারেরও এখানে করণীয় রয়েছে বলে আমি মনে করি এবং এগিয়ে আসা উচিত। না, তারা এগিয়ে আসবেন বলেছেন কিন্তু বাস্তবতাটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি উম জানার বিষয়। আমি আরেকটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কারণেই পরিস্থিতিটা তৈরি হয়েছে। গত কয়েকদিনে মানে ২৮শে ফেব্রুয়ারি ১ম আঘাত হয় জি, ইরানে। ২৮ তারিখ থেকে এখন পর্যন্ত ৯ মার্চ আজকে। এখন পর্যন্ত ৩৩৫ টি ফ্লাইট বাতিল হয়েছে। জি। এই সবগুলো ফ্লাইটের অধিকাংশ যাত্রী ছিলেন এই মধ্যপ্রাচ্যে শ্রমজীবী শ্রম এই ধরনের মানুষের। এবং বাংলাদেশের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের অনেক শ্রমিকরা এই দেশগুলোতে কাজ করেন। জি। যারা যেতে পারেননি বা এসে এস আবার ফেরত যেতে পারেননি। মানে ২ ধরনেরই জি, আছে। জি, ১ম যাচ্ছেন এরা। সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহেরও আসলে দেশের একটা ক্ষতির মুখে এরই মধ্যে পড়ে গেছে। জি, এটি ধরে নেয়া যায়। অবশ্যই। এইটার থেকে আসলে মুক্তি আপনি দেখছেন কিনা? আপাতত তো আমি যদি যুদ্ধ যদি বন্ধ না হয়
এখনই যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে আমি এর পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়া ছাড়া আমি কোনো ভালো দেখছি না। এই যে ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এখানে ৩৩৫টি এই কয়দিনে, ৩৩৫ হ্যাঁ, টি। এখানে যে ৯-১০ দিনে। শুধু যাচ্ছিলেন তা না। এই ফ্লাইটগুলো যে ফিরে আসতো, অনেক শ্রমিক যারা ছুটিতে আসছিলেন হয়তো ৩ বছর পরে, ৫ বছর পরে তারা স্বজনদের হুম, দেখার জন্য আসতে যাচ্ছিলেন, হুম, তারা আসতে পারছিলেন না। হুম, এবং এর মধ্যে ২-১ জন মারাও যাচ্ছেন, আহত হচ্ছেন। এটি অত্যন্ত হুম, দুঃখজনক। এবং এই যুদ্ধ যদি চলতে থাকে, যেটি বাংলাদেশের হাতে একেবারেই নেই। হুম। আমেরিকা, ইসরায়েল যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে, ইরান পাল্টা প্রত্যাঘাত হানছে। এখানে বাংলাদেশের আসলে কিছু করার নেই। আমরা শুধু বলতে পারি যে হ্যাঁ, আমরা যত যুদ্ধ প্রলম্বিত হবে, আমাদের রেমিটেন্স প্রবাহ তত ক্ষতিগ্রস্ত হবে। এবারে একটু আসতে চাই এইভাবে যদি বলি যে বাংলাদেশে ২ ধরনের ক্ষতির মুখে এই মুহূর্তে আমরা সরাসরি প্রভাব দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন জি, নিশ্চয়ই যে পুরো ঢাকায় বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেলের পাম্পে দীর্ঘ লাইন উম দেখা যাচ্ছে। এটি কেবলই হরমুজ প্রণালী পার হওয়া অপরিশোধিত তেলের অর্ধেকের বেশি যে এশিয়ার দেশগুলোতে আসে এটা আসতে পারছে না। এটা এবং এটা কি আসলে সাময়িক মনে করেন? নাকি এটা যুদ্ধের সাথে, সাথে এটিও দীর্ঘ হবে এবং এটা আসলে প্রভাব পড়বে? এখন পর্যন্ত তেলের দাম ঠিক আছে কিন্তু তেলের দামও বাড়বে কিনা? জি, আমি আপনি যে কথাটি বললেন আসলেই খুবই দুঃখজনক। গত ২-৩ দিন ধরে গাড়ির লাইন এবং মোটরসাইকেলের লাইন হুম, বিশেষ করে। এবং অনেক মোটরসাইকেল চালক যারা মোটরসাইকেল চালিয়ে তাদের হুম, জীবিকা নির্বাহ করেন, জি, তারা পড়েছেন সবচেয়ে বেশি কষ্টে। হুম, মানে একটা পেট্রোল পাম্প থেকে তাকে ৳২০০ বা ৳৩০০ র তেল দেয়া হুম, হচ্ছে। এই ৳৩০০ র তেল নিতে তাকে ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ১০ ঘন্টা পর্যন্ত লাইনে অপেক্ষা অপেক্ষা করতে করতে হচ্ছে। হচ্ছে। তো সে তো কেঁদে ফেলছে শেষ পর্যন্ত হুম, ওইখানে যাওয়ার পরে। তারপরেও যদি এত লাইন শেষ হওয়ার পরে সে যদি তার ক্যাপাসিটি ফুল করে নিতে পারত, হুম, তাও একটা অবস্থা ছিল। তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এই সংকটটি কি কৃত্রিম কিনা? হুম, আমাদের সরকারের পক্ষ থেকে আমি যতদূর শুনেছি ৪৫ দিনের রিজার্ভ রয়েছে পরিশোধিত তেল। হুম, কিন্তু এর পাশাপাশি বলা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে ১০ টি তেলের জাহাজ, তেল এবং হুম, গ্যাসের ১০ টি জাহাজ বন্দরে এসে ভিড়েছে। কিন্তু ওই তেলগুলি তো পরিশোধিত নয়। ওই হুম, তেলগুলি কিন্তু অপরিশোধিত। ওগুলো পরিশোধন করতে হবে। তার মানে ওগুলোর উপরে এখন নির্ভর করলে চলবে না। আমরা এই ৪৫ দিনের রিজার্ভটা দেখব। তো হুম, ৪৫ দিনের রিজার্ভ থাকা সত্ত্বেও কেন এই ক্রাইসিস? কারণ হচ্ছে আমাদের দেশের সব দেশের মানুষই ক্রাইসিসে পড়লে একটু অসৎ উপায় হুম। অবলম্বন করে। বাংলাদেশের মানুষ এটিও একটু ঘটেছে, হ্যাঁ। বেশি। হুম, তারা কি করছে? তারা ওই একবার তেল নিয়ে বাড়িতে গিয়ে তেল রেখে আবার হুম। এসে আবার নিচ্ছে এবং ধরেন যাদের কিন্তু গাড়ির ব্যবসায়ীরা আপনি দেখেছেন যে নাটোর এবং সিলেটে কয়েকশো লিটার তারা আ মজুত অ করে রেখেছে। মজুত করে তারা কৃত্রিম একটা সংকট তৈরি করছে। সংকটের সেটাও ঘটেছে। সেটিও হুম, ঘটেছে, হ্যাঁ। তার মানে ক্রাইসিস যখন পড়ে তখন দুঃখজনকভাবে আমরা এই ক্রাইসিস উত্তরণের জন্য পরস্পরকে সহযোগিতা না করে আমরা নিজেরা নিজেদের স্বার্থ আদায়ের হুম। জন্য চেষ্টা করি। এটি অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় এটি বন্ধ করা উচিত। আর আপনি যেটা বললেন যুদ্ধ যত প্রলম্বিত হবে আমাদের এই জ্বালানির সংকটটাও তত বাড়বে। মানে হরমুজ প্রণালীর বিষয়টি যেটি আ ঘটছে ক্রমাগত, এটি আসলে ইরানের এক ধরনের হুমকি কিনা? যে কারণ আমরা যেমন কিনতে পারছি না, বাইরের দেশগুলো আমদানি করতে পারছে না। এশিয়ার দেশে বিশেষ করে ২০% যেটা জি, আসে, জি। বেশিরভাগ তেল। তো আমরা কিনতে পারছি না। ইরানও তো বিক্রি করতে পারছে না। পারছি না। সেক্ষেত্রে তারও তো ক্ষতির ক্ষতি আ হচ্ছে। বিষয়টি। কাজেই সে যেটা বলছে সেটা আসলে ফাঁকা আওয়াজ কিনা? মানে এটা একটা হুমকি কিনা? ইরান যেটি করছে, ইরানের স্ট্র্যাটেজিটা হলো আ ইরানকে তেল বিক্রি করতে দেয়া হয় না। সোজা আচ্ছা। কথা। এটি যে আজকে ইরান বন্ধ করে দিয়েছে বা হুমকি দিয়েছে বন্ধ করে দেব। আবার মাঝখানে বলেছে আমরা পুরোপুরি বন্ধ করিনি। হুম, আমরা নিয়ন্ত্রণ করছি। আমেরিকা এবং ইসরায়েল বা ব্রিটিশ ইউরোপ ওদের তেল যেতে না যেতে পারে সেটি করছি। কিন্তু মূল ব্যাপার হচ্ছে ইরান দীর্ঘদিন ধরে এই খবরটি আমরা যেহেতু এই ইরান সংক্রান্ত খবর কম রাখতাম, এইজন্য হুম, আমরা জানতাম না। ইরান বলছে যে আমার তেল যেহেতু তোমরা বিক্রি করতে দিচ্ছ না নিষেধাজ্ঞা দিয়ে আমরা হুম, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেব। হুম। এখন বন্ধ করে দেওয়ার অর্থ ইরান অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ ইরানের মেক্সিমাম তেল এই হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। হুম, কিন্তু ইরান এটা বোঝাতে চাচ্ছে যে আমি তেল বিক্রি করতে না পারলে বা আমার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়ে আমাকে তোমরা যে ক্ষতির শিকার করছো, সেই ক্ষতিটা কেমন লাগে তোমরাও একটু উপলব্ধি করো। আচ্ছা। তার মানে মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোতে ঘাঁটি গেড়ে আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে তাদেরকেও শিক্ষা দেওয়া। সেই সঙ্গে এই তেলের সংকটে পড়ে যাতে বিশ্বের অন্যান্য দেশ আমেরিকার উপরে চাপ সৃষ্টি করে। হুম, যে এই আমরা তেলের সংকটে পড়ে গেছি, শেয়ার বাজারের সূচক পড়ে যাচ্ছে।
তোমরা তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করো, এই উদ্দেশ্যেই মূলত ইরান এই চাপটি সৃষ্টি করেছে। সেটা কোন দেশগুলোতে যাবে? ইরানের যে তেল অপরিশোধিত তেল আসে তার সিংহভাগ আসে হচ্ছে এশিয়ার দেশগুলোতে, চীনে যায়, চীনে যায়, এরকম দেশগুলোতে। জাপানের দিকে যায়, দক্ষিণ কোরিয়ায় যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত এই জি। দেশগুলোতে যায়। এটা দিয়ে আসলে সেই চাপ মানে আসলেই ফেলা না, সম্ভব হবে কিনা? এটি কিন্তু দুটি বিষয় কিন্তু। একটি হচ্ছে ইরানের ম্যাক্সিমাম তেল এখান থেকে যায় হুম, এবং ইরানের তেল এই দেশগুলোতে যায়। হুম, আপনি যদি এটি মাইনাস করেন তাহলে বাকি যে দেশগুলোতে যায়, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, হুম। বাহরাইন সবার তেলই হরমুজ প্রণালী দিয়ে যায়। আচ্ছা। অর্থাৎ ইরান তার এই ৪ টি দেশে রপ্তানি করতে পারছে না। হুম। কিন্তু ওরাও পারছে না ওদের ডেস্টিনেশন গুলোতে। তাদেরও সমস্যা হবে। তাদের সমস্যা হচ্ছে এবং ইরানের মেইন টার্গেট হচ্ছে ওইটা। হুম। যাতে ওরা তেল রপ্তানি করতে না পারে এবং ওদের ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করে। ইরানের মূল টার্গেট হচ্ছে এটা। নিজেরটা বন্ধ করা নয়। হুম। ওদেরটা অন্যদেরটা জি, বন্ধ করা। আ আমরা তেল বাংলাদেশের মানে হতাহত তো পৃথিবীর অন্য দেশেরও হচ্ছে। কিন্তু জি, মূল একটা জায়গায় যেটি এখন আলোচনায় আসছে, ইরান যুদ্ধের একদম শুরুতে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করল। এবারের জি, যে যুদ্ধটা জি। একেবারে ১ম দিনেই, ১ম তাই দিন। তো? এবং ১ম ১ম প্রহরে। প্রহরেই বলা চলে। আ এরপরে আলোচনায় ছিল কে হতে যাচ্ছে তার উত্তরসূরি এবং মুজতবা খামেনিকে ঘোষণা করা হলো। এখন আপনার কাছে এটি মনে হয় কিনা যুক্তরাষ্ট্রকে বিশেষ করে এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো যে আলী খামেনির পুত্রই এখন আ প্রধান নেতা হিসেবে আবির্ভূত হলেন। আবির্ভূত হলেন। জি, আপনি ঠিকই বলেছেন। অ্যা আ আ মুস্তাফা খামেনির আসলে সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল না। হুম, ইরানে যতক্ষণ আলী খামেনি সুপ্রিম লিডার ছিলেন, ইরানের ভেতরে এবং ইরানের বাইরে উনার শত্রুরা বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং তাদের গণমাধ্যম এরকম একটি ধোঁয়া তুলেছিল যে খামেনি আসলে ইসলামী প্রজাতন্ত্রের ছদ্মাবরণে সেই শাহের অ্যা সিলসিলা চালু করেছে। অর্থাৎ শাহ রাজতন্ত্র। যেরকম রাজতন্ত্র চালু করেছিলেন, উনি উনার ছেলে মুস্তাফা খামেনিকে রেডি করেছেন পরবর্তী নেতা কিন্তু হওয়ার একটা জন্য। সম্পর্ক প্রশ্ন করে রাখি, আপনি উত্তরটা দেন না। মানে জি, আ আব এন কিন্তু শেষ পর্যন্ত মুস্তফা কামানি ছাড়া কিন্তু আরো অনেকের নাম এসেছিল জি, জি। আলোচনায়। কিন্তু মুস্তফা কামানিকেই প্রধান ঘোষণা করার ফলে এটি খানিকটা প্রমাণ হয়ে গেল কিনা যে তাই যেটাকে আপনি প্রোপাগান্ডার কথা বলছেন, যেটি অনেক সমালোচকরাই বলেন যে পশ্চিমা প্রোপাগান্ডা। সেটি আসলে সঠিক এরকম ব্যাপার প্রতিভাত হচ্ছে কিনা মানে জি, মনে আমি হচ্ছে কিনা? আমি ওইদিকে আসছিলাম। এইটি যখন এই প্রচারণাটি যখন চলছিল, হুম, আপনার প্রশ্নের উত্তরে এসে যাবে এখন। হুম, এই প্রচারণাটি যখন চলছিল তখন এখন থেকে ঠিক ২ বছর আগে ২০২৪ সালে ইরানের যে সুপ্রিম লিডার শহীদ হয়ে গেছেন, উনি সরাসরি বলেছেন যে মোস্তফা খামেনি আমার উত্তরাধিকারী হবে না। আচ্ছা। উনি ক্লিয়ার করে দিয়েছেন। এবং উনি ২ বছর দেখবেন আগে। ২ বছর আগে হুম, মোস্তফা খামেনি কিন্তু এখন পর্যন্ত ইরানের কোনো সরকারি পদে ছিলেন না। কোনো হুম, মন্ত্রিত্বের পদে ছিলেন না, কোনো হুম, সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন না। এমনকি আলী খামেনি তো উনার উপদেষ্টা করে রাখতে পারতেন, সেটিও হুম। কিন্তু করেননি। কখনোই আপনি শুনবেন না যে উনি কোথাও ছিলেন। কিন্তু আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ ছিল এবং এখনো আছে। কিন্তু আইআরজিসির কোনো পোস্টে তিনি ছিলেন না। যে আচ্ছা। অমুক ব্রিগেডের কমান্ডার হুম, কিংবা অমুক হুম। এরকম কিছু তিনি ছিলেন না। এবং এই মানে গত ৩-৪ দিন আগ পর্যন্ত উনার নাম ছিল না। আচ্ছা। যতক্ষণ পর্যন্ত ট্রাম্প বলেছে যে মোস্তফা খামেনি নেতা হলে আমি মেনে নেব না। তার আগ আচ্ছা। পর্যন্ত ২ জন ব্যক্তির নাম আলোচনা হচ্ছিল। হুম, এটা হচ্ছে আয়াতুল্লাহ আলী রেজা আরাফি হুম, এবং আরেকজন হচ্ছেন আয়াতুল্লাহ আহমদ খাতামি। এই আচ্ছা। দুজনের নাম আলোচিত হচ্ছিল এবং তারা অনেক সিনিয়র। তাদের দুজনেরই বয়স ৬০ এর বেশি এবং অনেক অভিজ্ঞ, তাদেরই হুম, হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প যখন এই কথা বলে ফেলল, তখন ইরানের আসলে আত্মসম্মানের প্রশ্ন এসে গেল। যে এখন যদি আমরা মোস্তফা খামেনিকে ঘোষণা না দেই, হুম, তাহলে আমেরিকা বলবে যে আমি হুমকি দিয়েছি, ভয় পেয়ে গেছে। হুম। তো এই হুমকি, এই লজ্জার হাত থেকে বাঁচা এবং ট্রাম্পকে পাল্টা হুমকি দেওয়ার জন্যই আমার মনে হয় উনাকে নির্বাচিত করেছে। এবং আলী খামেনি যেটা বলে গেছেন, সেই কথাটা আসলে এই কথার মাধ্যমে আ মানা হলো না, এটি ঠিকই। কিন্তু আপনি যে স্বৈরতন্ত্রের কথা বললেন, হুম, যে প্রোপাগান্ডাটাই ঠিক হলো কিনা? কারণ এখন তো আলী খামেনি নেই। হুম, উনি যদি বেঁচে থাকতেন, উনি বলতেন যে, "এই হচ্ছে আমার ছেলে, ওই হবে, তোমরা মেনে নাও।" এরকম কোনো ব্যাপার এখন নেই। হুম, উনি এখন শহীদ হয়ে গেছেন। উনি কাউকে বলে যাননি, "তুমি অমুককে বাছাই করো।" হুম, তার মানে হুম, এখন যারা নির্বাচন করেছেন, তারা জনপ্রতিনিধি। ৮৮ জন ওই হুম, জনপ্রতিনিধি, তারা বৈঠকে বসে তারা এনাকে নির্বাচন করেছেন। তো যেহেতু জনপ্রতিনিধিরা নির্বাচন করেছেন, আল্টিমেটলি জনগণের হুম। পরোক্ষ ভোটে ইনি নির্বাচিত হয়েছেন এবং এখানে আর ওই কথা বলার সুযোগ থাকলো না যে স্বৈরতন্ত্র বা পরিবারতন্ত্র এখানে কায়েম হয়েছে। আপনার কাছে উনি আইআরজিসির এক ধরনের নেতৃত্বই দিয়েছেন।
এবং আইআরজিসি এখন পর্যন্ত অনেক বড় বড় অপারেশন করেছে এবং করছে ইরানের পক্ষ হয়ে এখন। সেক্ষেত্রে হামলার ক্ষেত্রে ইরান এখন বেশি আগ্রাসী হবে এবং সেরকম কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা? একই সাথে আয়াতুল্লাহ আলী খামেনি তার বাবাও শুধু সুপ্রিম লিডার না, মুস্তফা খামেনির বাবা। জি। সেক্ষেত্রে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে কাজ করবে কিনা? হুম। তিনি শহীদ হয়েছেন সেই। জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নের ১ম অংশ হচ্ছে যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজকে ৯ মার্চ ১০ দিন যুদ্ধের। হুম, এই ১০ দিনে সুপ্রিম লিডারের স্থানে ৩ ব্যক্তির একটি পরিষদ কাজ করছিল। হুম, তার মানে যেকোনো সিদ্ধান্ত নিতে গেলে এই ৩ জনের ঐক্যমত্য সিদ্ধান্ত লাগতো। হুম, কিন্তু এখন যেহেতু এক ব্যক্তি এসে গেছেন, এখন আর আলোচনা করার প্রয়োজন নেই। হুম। এখন যুদ্ধ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত উনি একক হাতে নিতে পারবেন। ফলে আচ্ছা। এখন পাল্টা হামলাটি আগের চাইতে অনেক সুসংগঠিত এবং সংঘবদ্ধ হবে। হুম, আর প্রতিশোধের যে কথাটি বলেছেন, প্রতিশোধের স্পৃহা আসতে পারে। কারণ শুধু উনার বাবাই নিহত হননি, উনার স্ত্রীও নিহত হয়েছেন। আচ্ছা। মানে এই মুস্তাফা খামেনির আসলে এখন আর কিছুই রইল না বলা যায়। হুম, উনার ছেলে-মেয়ে, সন্তানদের খবর আমি জানি না। কিন্তু উনার স্ত্রীও এই হামলায় নিহত হয়েছেন, মা-বাবা। তো এখন প্রতিশোধ পরায়ণতা আসতে পারে। এটি আমার, আপনার, আমাদের মধ্যে আসতে পারে। কিন্তু উনার যে লেভেলে উনি আছেন, সেই লেভেল থেকে শুধুমাত্র প্রতিশোধ গ্রহণের স্পৃহা থেকে বাবা হত্যার প্রতিশোধ উনি হয়তো নেবেন না। উনি ইরানের উপরে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণ নেবেন। আর বাবা হত্যার প্রতিশোধ তো দেশের জনগণ চাচ্ছে। উনি আজকে নির্বাচিত হওয়ার পরে সারা দেশে আনন্দের রোল বয়ে গেছে এবং মানুষ এই যুদ্ধের মধ্যেও রাস্তায় নেমে উনাকে স্বাগত জানিয়েছেন। হুম, তো তারা শুরু থেকে বলছিলেন, "আমরা আমাদের নেতা হত্যার প্রতিশোধ চাই।" তো উনি যদি সেই প্রতিশোধও নিতে চান, সেটি কোনো অমূলক কাজ হবে না। কিন্তু উনি প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেই স্বার্থকে উনি প্রাধান্য দেবেন। একদম চোখ বন্ধ করে যে ইরানকে বিপদে ফেলে উনি বাবার হত্যার প্রতিশোধ দিবেন, বিষয়টি এরকম হবে না। বিষয়টি হবে যে ইরানের স্বার্থ রক্ষা করার জন্যে উনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন। একটু ট্রাম্পের কথাটা আপনি বলছিলেন। যদি আ বাস্তবতা হচ্ছে যখন তাকে ঘোষণা করা হয় মুস্তফা খামেনিকে আ প্রধান নেতা হিসেবে ঘোষণা করা হলো, ঠিক তার কয়েক ঘন্টা আগে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। সেটি জি, আমি পড়ে শোনাই আপনাকে। ওয়াশিংটনের অনুমোদন ছাড়া এই পদের জন্য অর্থাৎ সর্বোচ্চ জি, নেতার পদের জন্য যাকেই বেছে নেওয়া হবে বেশিদিন টিকবেন না। জি, এই হুমকিটার এটা শুধু হুমকি মনে হয় কিনা? নাকি এর মধ্যে আসলেই যৌক্তিকতা আছে? কারণ এর আগে আমরা দেখেছি ইসরায়েল এবং আমেরিকার যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে আ তারা যাকে ইচ্ছা হত্যা করতে পেরেছে এবং ইরানের অনেক বড়, বড় নেতাকে, সামরিক এবং রাজনৈতিক নেতাকে হত্যা করতে পেরেছে। শুধুমাত্র যে আয়াতুল্লাহ আলী খামেনিকেই হত্যা করেছে তা তো না। না, আরো আরো অনেকে হত্যা অনেককে করেছে। করেছে। জি। সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে মোস্তফা খামেনির এই উম প্রতি এটি আসলে এটাও একটা বড় হুমকি কিনা? হুমকি, জি। এটি আসলে প্রেসিডেন্ট ট্রাম্প যদি নাও বলতেন, হুম, তারপরেও ইরান জানত যে হুম, এখানে যাকেই নির্বাচন করা হবে তাকে তারা হত্যা করার চেষ্টা করবে। হুম, এবং ইরানের এই যে ৮৮ জনের যে পরিষদ, এরা ঘোষণাই দিয়েছে যে ৮৮ জনের প্রত্যেককে হুম, হত্যা করব এবং তারা যাকে নির্বাচন করবে তাকে তাকেই হুম, হত্যা করব। এই কথা এর আগেও বলেছে। হুম, আজকেও ট্রাম্প এই নির্বাচনের আগে বলেছেন। তো ইরান এটি জানে। ইরানটি জানা সত্ত্বেও এখানে তারা তাদের সুপ্রিম লিডার নির্বাচন করবে এবং তারা তাদের নেতাকে বাঁচানোর চেষ্টা করবে। আর তারা হত্যা করার চেষ্টা করবে। এখানে একটি আ কালচার বুঝতে হবে। ইরানিরা হচ্ছে কারবালার আ যে আ শোকাবহ ঘটনা, কারবালা ইমাম হুম, হোসেন এবং তার সঙ্গী সাথীদের যে হুম, শাহাদাতের ঘটনা, সেটি থেকে ইরানি জনগণ উজ্জীবিত এবং তারা শহীদ হওয়ার জন্য সারাক্ষণ প্রস্তুত। অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে আলী খামেনি নিহত হয়ে গেছেন, কত বড় ক্ষতি, কি ক্ষতি। কিন্তু উনি ব্যক্তিগতভাবে বহুবার উনি বলেছেন যে উনি শহীদ হতে চান এবং উনি শহীদ হয়েছেন। উনি যেমন বড় নেতা ছিলেন, বিশ্বের সবচেয়ে বড় শয়তান বলে ইরানিরা। বড় শয়তান আমেরিকার হাতে তিনি শহীদ হয়েছেন। অর্থাৎ উনার শাহাদাতের মর্যাদাটা অনেক বেড়ে গেছে। হুম, ছোটখাটো কোনো হামলায় মৃত্যুর চেয়ে তুলনায়। এখন যিনি নির্বাচিত হয়েছেন, আপনি ঠিকই বলেছেন, ইনিও হত্যার তালিকায় আছেন এবং ওরা হত্যার করার সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এই হুমকিতে ইরানিরা ভয় পায় না, আলী খামেনিও ভয় পাননি, ওই ৮৮ জনের পরিষদও ভয় পায়নি। তারা প্রত্যেকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এর ভিতরেই ইরান তার ঘুরে দাঁড়ানোর এবং আগ্রাসনের মোকাবিলা করার চেষ্টা করবে। ইরান তো নিজে যুদ্ধ করতে যায়নি। ইরান আগ্রাসন চালায়নি। সে আত্মরক্ষা করছে। সে আ আত্মরক্ষা করার এই সর্বোচ্চ চেষ্টা এই চালাবে। জায়গাটায় আপনার কাছে মনে হয় কিনা যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মানে মার্কিন ঘাঁটি রয়েছে, যেমন বাহরাইনে যে হামলা হয়েছে সেখানে বাংলাদেশে একজন মারা গেল। জি, এই হামলাটা হচ্ছে ইরানের পক্ষ থেকে। জি, আবার আমিরাতের হুম, কোনো একটা শহরে মানে যে জায়গায় আ মার্কিন যুক্তরাষ্ট্রের
ঘাঁটি রয়েছে, ঘাঁটি সেখানে রয়েছে, হামলা করা হচ্ছে। হামলা এখন এতে আপনার কাছে মনে হয় কিনা মুসলিম দেশগুলোর সাথে মুসলিম দেশগুলোর একটা হামলা এবং সেক্ষেত্রে ইরান তাদের শত্রু হয়ে যাচ্ছে এবং সেখানে হামলা করছে। আপনার কাছে এটা মনে হয় কিনা? ঘটছে তো, দৃশ্য তো এটিই ঘটছে। দৃশ্যত এটিই ঘটছে। এখন আপনাকে ছোট্ট করে অল্পের মধ্যেই বলব, ১৯৮০ থেকে ১৯৮৮ সালে ইরানের উপর ইরাক একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ইরাক-ইরান যুদ্ধ সেটা ইরাক-ইরান যুদ্ধ ৮ বছর যুদ্ধ আমরা জানি। আমরা গড়ে এটুকু তথ্যই জানি। কিন্তু এই আগ্রাসনটা ইরাক চালিয়েছিল এবং ইরান আক্রান্ত হয়েছিল। আজকের মতো ইরান তখনও শুধু আত্মরক্ষা করেছে। সেই সময় শুধু ইরাক যুদ্ধ করেনি। ইরাকের সঙ্গে এই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এরা সবাই অর্থের সমস্ত পেট্রোডলার এই ইরাকের প্রতি খুলে দিয়েছিল এবং ইরাক এই অর্থ দিয়ে আমেরিকা এবং ইউরোপ থেকে অস্ত্র কিনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তার মানে হচ্ছে যে যখন এই আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে হামলা করছে বা ইরানকে আক্রান্ত করছে তখন কিন্তু সেই খবরগুলো আমরা পাচ্ছি না। কিভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটি আমরা পাচ্ছি না। কিন্তু ইরান তারপরেও এই দেশগুলোকে নিজের ভাই বলেছে, এখনো বলছে যে তোমরা আমার প্রতিবেশী, তোমরা আমাদের ভাই। কিন্তু তোমাদের ওখান থেকে যখন আমাকে হামলা করা হচ্ছে এবং তোমাদের আকাশসীমা বিশেষ করে ইসরায়েল যে ইরানে হামলা করতে আসছে মাঝখানে অনেকগুলো আরব দেশ হয়ে আসতে হয়ে হচ্ছে। আসছে। তো এই আরব দেশগুলোকে ইরান বারবার বলেছে যে তোমরা তোমাদের আকাশসীমা ব্যবহার করতে দিও না। তাহলে এই আকাশসীমা যে ওরা ব্যবহার করতে দিচ্ছে, অন্তত এটুকু শোনা যাচ্ছে না যে আমরা নিষেধ করেছি। এটুকু তো বলতে পারতো। হয়তো তারা থামাতে পারবে না ইসরায়েলের হামলা। কিন্তু একটা আরব দেশ বলছে না যে ইরানে হামলা চালানোর জন্য আমার আকাশসীমা ব্যবহার করতে পারবা না। কেউ বলেনি এখন পর্যন্ত। তার মানে ইরানের এই হামলাটি সম্পূর্ণ বৈধ এবং ইরান এখন পর্যন্ত বলে যাচ্ছে যে আমরা শুধুমাত্র মার্কিন স্বার্থে আঘাত হানছি। এমনকি হোটেলে যে হামলা হচ্ছে, দেখবেন যে হোটেলের মাঝখানে একটা রুমের মধ্যে ড্রোন হামলা হয়েছে। ইরান দাবি করছে যে ওই রুমের মধ্যে মার্কিন সেনা ছিল। কারণ ইরানে হামলা চালানোর জন্য ৫০,০০০ সৈন্য আমেরিকা এখানে নিয়ে এসেছিল। আগে থেকে মোতায়েন ছিল। এই সেনারা কিন্তু এখন আর কোনো ঘাঁটিতে নেই। ৩০ টার মতো ঘাঁটি ইরান মোটামুটি গুঁড়িয়ে দিয়েছে। তো এই ঘাঁটিগুলো থেকে এই সেনারা কোথায় গেছে? সবাই তো চলে যায়নি। তারাই আশপাশের হোটেলে এবং আবাসিক ঘরবাড়িতে আছে। এবং ইরান তার ইন্টেলিজেন্স এর মাধ্যমে যেখানে খবর পাচ্ছে যে আমেরিকান সৈন্য আছে সে সেখানে হামলা চালানোর চেষ্টা করছে। আমরা যেটি তাহলে শেষ পর্যন্ত এটি দাঁড়ালো যে ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি তার উপরে ন্যস্ত হলো অনেক সিনিয়র মানে জ্যেষ্ঠ নেতা থাকা সত্ত্বেও জি। আপনি তার দক্ষতা বা তার যোগ্যতা যেটি নিয়ে অন্য অল্টারনেটিভ থাকলেও তাকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো। এটি আসলে বেস্ট চয়েস হয়েছে নাকি এটি এক ধরনের ঝুঁকি নেওয়া হয়েছে? হ্যাঁ, এটি একটি কঠিন প্রশ্ন। তারপরেও আমি বলব যে এই ভদ্রলোক যেহেতু আপনি নিজেই বলেছেন আপনার প্রশ্নে ছিল আমি উল্লেখ করেছি যে আইআরজিসির সঙ্গে এনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখন কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। মূলত যুদ্ধ করছে আইআরজিসি। এবং ১ম প্রহরেই এত বড় জেনারেল, এত বড় সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরেও ইরান যে পাল্টা আঘাতগুলো হানছে, আইআরজিসি হানছে। তার মানে আইআরজিসির সঙ্গে যখন উনার সম্পর্ক আছে এবং আইআরজিসির উপরে উনার প্রভাব আছে বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে এটি বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ততা না থাকলে এটি সম্ভব ছিল না। এবং ব্লাডেই তো রয়েছে বাবার রক্ত। এবং বাবা কোন পোস্টে ছিলেন না। কিন্তু বাবার সঙ্গে তো আল্টিমেটলি ওঠা বসা ছিল। বাবা কি করতেন দেখতেন উনি। কাছে থেকে নেতৃত্বের যে গুণাবলীগুলো থাকা দরকার সেগুলি উনি অর্জন করেছেন বলেই ওনাকে নেতা নির্বাচন করা হয়েছে। এখানে নেতার ওই সর্বোচ্চ নেতার কয়েকটি গুণাবলী আমি বলি অল্প কথায় তাহলে বুঝতে পারবেন। ১ম হচ্ছে তাকে ফকিহ হতে হবে। একজন উঁচু পর্যায়ের আলেম হতে হবে যেটি উনি আছেন। দ্বিতীয়ত হচ্ছে উনাকে রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে। দেশের মধ্যে উনি যেন ওনার ব্যক্তিগত স্বার্থে কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যান। উনি যেন নিরপেক্ষতা বজায় রেখে দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে সদাচরণ করতে পারেন। ৩ নম্বর হচ্ছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি পররাষ্ট্র নীতি নির্ধারণের একটা ভূমিকা রাখেন। কোন দেশের সঙ্গে কি সম্পর্ক হবে, কিভাবে আগাবো। ৪ নম্বর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কিভাবে সামাল দেবেন। এই গুণাবলী যার মধ্যে আছে তাকেই ওই ৮৮ জনের পরিষদ বেছে নেবে। নিঃসন্দেহে সেগুলো তারা বিবেচনা করেছেন। কিন্তু আপনি তৃতীয় যেটি বলেছেন সেটি আমার এবারের শেষ প্রশ্ন আজকের আলোচনার আমরা শেষের দিকে। জি, জি। সেটি হচ্ছেন যে মুস্তফা খামেনি তার আরব দেশগুলোর ক্ষেত্রে যেভাবে যুক্তি দেখা কিন্তু সেখানে তাকে হামলা করতে হচ্ছে। তার মানে সেখানে এক ধরনের শত্রু অবস্থা তৈরি হচ্ছে। আর এর বাইরে পুতিন তাকে স্বাগত জানিয়েছে। পুতিন তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিন যে ক্রেমলিন থেকে তিনি বলেছেন যে কঠিন পরিস্থিতির মুখে ইরান কিন্তু সঠিকভাবে এগিয়ে যাবে। এই যে এটা এক ধরনের শুভেচ্ছা জানানো এইরকম একটা পরিস্থিতিতে। এর বাইরে চীন বা ভারত এরকম দেশগুলো যেগুলোর সাথে তার অর্থনৈতিক লেনদেনও আছে এবং অন্যান্য যোগাযোগ আছে। তাদের সাথে সম্পর্কটা এই মুহূর্তে আপনি কতটা খোঁজখবর রাখছেন?
প্রথমত হচ্ছে ওই আপনার আগের প্রশ্নের উত্তর কিন্তু পুতিন দিয়ে দিয়েছেন। পুতিন আচ্ছা। বলেছেন যে সঠিকভাবে এগিয়ে যাবে। কারণ হুম, পুতিনের সঙ্গে আলী খামেনির সম্পর্কটা ভালো ছিল। মানে হুম, এনারা পুতিন যখনই ইরান সফরে আসতেন, হুম, প্রেসিডেন্টের পাশাপাশি উনার সঙ্গে সাক্ষাৎ হুম, করতেন এবং উনি যে বললেন সঠিকভাবে এগিয়ে যাবে তার মানে ওই আমরা কখনো ছবি দেখিনি যে মুস্তাফা খামেনির সঙ্গে এই পুতিনের সাক্ষাৎ হচ্ছে। কিন্তু যে আনঅফিশিয়ালি ওখানে তার অবশ্যই দেখা হয়েছে এবং উনি উনাকে চেনেন। হুম, চেনার কারণেই উনি বুঝতে পেরেছেন যে ইরানকে উনি হুম, সঠিকভাবে এগিয়ে নিতে পারবেন। আর আপনি যেটি বলেছেন এটিই সঠিক। এখন পর্যন্ত বিশ্বের নেতাদের মধ্যে পুতিনই একমাত্র উনাকে শুভেচ্ছা হুম, জানিয়েছেন। আর ভারতের সঙ্গে সম্পর্কটা আসলে শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক ছিল। এই হুম, ভারতের সঙ্গে সম্পর্কটি গাজা যুদ্ধ থেকে ইরানের ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয় এবং ইরান এখানে এসে বুঝতে পারে যে ভারত আসলে মুসলিম বিশ্বের বন্ধু নয়, আমাদের বন্ধু নয়। ফলে চীন? অ্যা চীন উম আ চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটি চালিয়ে যাবে। হুম, কিন্তু ভারত যেভাবে একদম ধরেন এই যে ইরানের উপরে ২৮শে ফেব্রুয়ারি হামলা হলো, ২৭শে ফেব্রুয়ারি হুম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর হুম, করে এসেছেন। হুম, তার মানে আমরা এই হামলার একজন সহযোগী হিসাবে যদি ভারতকে ভাবি তাহলে ভুল হুম, হবে না। হুম, কিন্তু চীন ওইভাবে ডাইরেক্ট ইসরায়েলকে ওইভাবে সহযোগিতা করে না বলে ইরানকে তো আল্টিমেটলি বেঁচে থাকতে হবে। সারা বিশ্ব যদি শত্রু হয় তাকে তো বেঁচে থাকতে হবে। হুম, সেই দৃষ্টিকোণ থেকে চীন অমুসলিম হলেও তার সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটি মানে ভালো থাকবে। কিন্তু চীন বলেন, রাশিয়া বলেন, ইন্ডিয়া বলেন বা উত্তর কোরিয়া বলেন, এরা কখনোই ইরানের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করতে আসবে না। আল্টিমেটলি ইরানকে এই যুদ্ধ একাই চালিয়ে যেতে হবে। এটি ইরান জানতো এবং ইরানের প্রস্তুতিটাও সেইভাবে রয়েছে। প্রস্তুতিও রয়েছে জি, সেভাবে জি। বলছেন আপনি। অনেক ধন্যবাদ মুজাহিদুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শ আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক মুজাহিদুল ইসলাম। তার কাছ থেকে বাংলাদেশের যে ৪ জন মারা গেছে এবং আরো বাকি যারা আছেন, কেউ আহত এবং অন্যান্য যারা আছেন, তাদের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি। এই সাথে ইরানের বর্তমান সুপ্রিম লিডার তার সম্পর্কে এবং যুদ্ধ পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করেছি। দর্শক আ দেশ এবং পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক বিষয়ের আপডেট ও বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তাকক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন। দেখুন প্রথমআলো.কম, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে